এখানে একটা ছোট্ট ম্যাথ আছে, ছোট্ট ম্যাথ। ম্যাথটা হলো এরকম যে করযোগ্য আমদানির মূসক ভিত্তিমূল্য নির্ধারণ কিভাবে করা হয়। যদি একটি পারফিউমের এফওবি মূল্য হয় 81.69 ইউরো, তাহলে আমদানি শুল্কের হার 25%, রেগুলেটরি শুল্কের হার 3%, সম্পর্ক শুল্ক 30, মূসকের হার 15। উৎসে আয়করের পরিমাণ হচ্ছে 5% এবং আগাম কর হচ্ছে 5%। আমদানি পর্যায়ে মূসক আরোপযোগ্য ভিত্তিমূল্য ও মূসক নির্ণয় করুন। তাহলে এই অঙ্কের মূল বিষয়টা হলো, দেখেন যে ভিত্তিমূল্য বা বেস ভ্যালু চেয়েছে, বেস ভ্যালু। যদি ভিত্তিমূল্য আসে, একটা জিনিস খেয়াল করেন, ভিত্তিমূল্য মানেই হচ্ছে কিন্তু ভ্যাট ছাড়া মূল্য। ধরেন যদি 115 টাকা পণ্যের মূল্য হয়, তাহলে বেস ভ্যালু কিন্তু 100 টাকা, 115 টাকা না, 115 টাকা হচ্ছে মোট মূল্য। এখন এটা তো এই স্থানীয় ক্রয়ের ক্ষেত্রে বললাম, বাট ইফ ইট ইজ ইম্পোর্টেন্ট, ইফ এনি গুডস ইম্পোর্ট ফ্রম অ্যাব্রোড, দেখেন কিন্তু আপনার একটা হিসাবটা আলাদা। যেমন আমরা এখানে দেখেন, আমরা একটা ছোট্ট অঙ্ক কেন দিয়েছি, এই ধরনের অঙ্ক কিন্তু আসবে। এখানে দেখেন, আমরা যদি এটাকে পার্ট পার্ট করে বুঝি, যে পারফিউমের এফওবি, দেখেন এফওবি দেওয়া আছে হচ্ছে 81 ইউরো। এফওবি বলতে কি বুঝি? দিস ইজ অ্যান ইনকোটার্মস, যেটাকে কস্টিং প্রাইস ধরা হয়। আমরা ইনকোটার্মসে যাচ্ছি না, বিকজ এটা কাস্টমস এর ক্লাস না। শুধু ইনকোটার্মস বুঝবো যে এফওবি থেকে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, বাট এফওবি এক্সপ্লেনেশনে কিন্তু যেতে পারছি না আজকে। সো আমদানি শুল্কের হার হচ্ছে 25%, রেগুলেটরি শুল্কের হার হচ্ছে 3%, সম্পর্ক শুল্ক 30, মূসক 15 দেওয়া আছে। আমরা ধরে নিলাম ট্যাক্সের হার কোনো ফ্যাক্ট না, বাট ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে? শুল্কায়নযোগ্য মূল্য বের করতে হবে। অ্যাসেসেবল ভ্যালু বের করতে চাইলে আমাকে কি করতে হয়? এফওবি থেকে আমার সিএফআর এ যেতে হয়, সিএফআর থেকে আমার সিআইএফ এ যেতে হয়, সিআইএফ থেকে আমার ল্যান্ডিং চার্জে যেতে হয়, ল্যান্ডিং থেকে কিন্তু আমার ল্যান্ডিং কস্ট থেকে কিন্তু অ্যাসেসেবল ভ্যালুতে যেতে হয়। অর্থাৎ চারটা ধাপ কিন্তু আমাকে পার হতে হয়। সেই ধাপগুলা কি আমরা একটু দেখি, দেন একদম পানির মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। যদিও এটা অর্ধেক কাস্টমস অর্ধেক ভ্যাটের অঙ্ক এটা। দেখেন যে এটা কিন্তু কাস্টমস এর পার্ট। এটুকু কেমন, বিকজ যে ভ্যাটের আগের পার্টটা কিন্তু কাস্টমস দিয়ে শুরু হয়। এরপরে আপনারা যদি ভ্যাট ট্যাক্স কাস্টমস কে মিলান, প্রথম যাত্রা শুরু হয় কাস্টমস দিয়ে, তারপরে যাত্রা শুরু হয় ভ্যাটের, এরপরে যাত্রা শেষ হয় ইনকাম ট্যাক্স দিয়ে, কেমন? সো তিনটা ট্যাক্সের কিন্তু এক একটা পার্টে এক একজনের যাত্রা কিন্তু এক এক জায়গায়। তো এই জন্য আপনার ইভেন কাস্টমস এর পার্ট শুরু হয় আবার কখনো শেষেও থাকে। যদি ইফ ইউ আর এন এক্সপোর্টার, দেন আমদানির সময় কাস্টমস শুরু হবে, এরপরে ভ্যাটের কাজ চলবে, এরপরে আপনার ওই রপ্তানি যদি করেন তখনও কিন্তু কাস্টমস এর কাজ থাকে। তো এখানে দেখেন যে আমরা একটা টার্মস দিয়েছি যে সমুদ্র পথে 20% ফ্রেট আর আকাশ পথে 15%। ইন্স্যুরেন্স ইজ অলওয়েজ 1% ইফ ইন্স্যুরেন্স ইজ নট মেনশন ইন দ্য ম্যাথ আর আর প্রবলেম কোয়েশ্চেন। ল্যান্ডিং চার্জ সবসময় 1%। তাহলে আমরা এখানে দুইটা কথা বললাম, যে যদি ফ্রেট দেওয়া থাকে তাহলে যা দেওয়া থাকবে তাই, তখন আর 20% আর 15% ধরতে পারবেন না। দেখেন বলেছিলাম যে একটা অঙ্ক করলে 15টা অঙ্ক হয়ে যাবে কাস্টমসে। এই কাস্টমসের অঙ্ক কিন্তু ভ্যাটও আছে, সেটা হচ্ছে এটা। তার মানে এখানে আমার যেহেতু ফ্রেট দেওয়া নাই, আমরা প্রশ্ন আবার যাই। দেখেন ফ্রেট কিন্তু মেনশন করা নাই, এফওবি আছে বাট ফ্রেট দেওয়া নাই। যেহেতু ফ্রেট দেওয়া নাই, তো সমুদ্র পথে হলে 20%, আকাশপথে হলে 15% ধরবো। আর যদি দেওয়া থাকতো, যা দেওয়া থাকতো তাই, যদি দেওয়া থাকতো তাহলে কিভাবে হইতো? বলতো ফ্রেট হচ্ছে $20, এরকম বলে দিত, তখন ওই 20 যোগ করতেন। যদি ইন্স্যুরেন্স দেওয়া থাকতো বলতো ইন্স্যুরেন্স ইজ $5, তখন ওইটাই যোগ করতেন। তো এখানে এই এই পণ্যের এফওবির সাথে ফ্রেট দেখেন 20% নিলাম এটার, তাহলে 81 20 হলো 16, যোগ করে দেন, তাহলে আসলো 98 ইউরো। ইন্স্যুরেন্স 1% যোগ করেন, তাহলে হলো 99 ইউরো। ল্যান্ডিং চার্জ আবার 1% যোগ করেন, তাহলে কত হলো? 100 ইউরো। এই 100 ইউরোই হচ্ছে আমার শুল্কানযোগ্য মূল্য। বাংলা টাকাতে এবার গুণ করেন, 100 × 100 10,000 টাকা।
এই শুল্কানযোগ্য মূল্যের সাথে এইবার আমার কাজ, দিস ইজ দ্য ভ্যালু, এতক্ষণ পরে কিন্তু গেলে ভ্যালু পাইলাম। তার মানে এই কাস্টমস ভ্যালু বের করার জন্য আমাকে প্রথমে কি করতে হচ্ছে, লিখে দিই, লেখেন এফওবি, সিএফআর, সিআইএফ, ল্যান্ডিং চার্জ, সরি, ভুল হচ্ছে। তীর চিহ্ন বাদ দিয়ে দিয়ে দিছি আবার যোগ। তাহলে সিআইএফ এর পর হবে ল্যান্ডিং চার্জ, এরপরে পাবেন হচ্ছে এবি। একটা স্ক্রিনশট নিন, যদিও আমার কম্পিউটার হাতের লেখা খুবই খারাপ। আচ্ছা, প্রথমে কি এফওবি করবেন, ফ্রি অন বোর্ড। সেকেন্ড হচ্ছে সিএফআর, কস্ট অ্যান্ড ফ্রাইট। এরপরে যখন ইন্স্যুরেন্স যোগ করবেন, then it becomes CIF, cost, insurance and freight. After that, when you add uh, ল্যান্ডিং চার্জ, এটা কিন্তু এলসি মানে লেটার অফ ক্রেডিট না, ওকে, ল্যান্ডিং চার্জ বুঝিয়েছি। দেন AV becomes a ফাইনাল যে বিয়াটা আসবে সেটা হচ্ছে AV বা অ্যাসেসেবল ভ্যালু বা শুল্কায়নযোগ্য মূল্য 10,000 টাকা হলো। এটার উপরে সিডি এবং আরডি ডিরেক্টলি পার্সেন্টেজ দিয়ে বের করা যায়। তাহলে কি হবে, এই 10,000 টাকার উপরে 25% দিবেন তাহলে সিডি বেরোবে, এই 10,000 টাকার উপরে 3% দিবেন তাহলে আরডি বের হবে। দেখি বের হয় কিনা। এই দেখেন, সিডি ডিরেক্টলি 25% and এবি ডিরেক্টলি 3%। অ্যান্ড থার্ড হচ্ছে এসডি, এবি যোগ সিডি যোগ আরডি। সো এই তিনটার উপরে যদি আপনি 30% দেন, কি কারণে 30% দিব, কারণ প্রশ্ন 30% ছিল এখানে, এই যে দেখেন দেওয়া ছিল। হয়, তাহলে মনে রাখবেন যে এসডি হিসাবটা কিন্তু জটিল। সিডি আর আরডি কাস্টমস আইন অনুযায়ী হয়, এই জন্য ক্যালকুলেশন ইজ সিম্পল, বাট when you calculate under VAT then the calculation is not simple, it becomes complex। এখানে দেখেন যে সিডি এবং আরডি ডিরেক্টলি 25% দিলেই হচ্ছে, এখানে সরল হিসাব, এখানে কোনো ধরনের যোগ বিয়োগ কিচ্ছু নাই। বাট যখনই আপনি এসডি বের করতে যাবেন, দেখেন এটার সাথে এভির সাথে সিডি আরডি তিনটাই যোগ করে নিতে হচ্ছে, অর্থাৎ এই এবি যোগ সিডি যোগ আরডি, অর্থাৎ 10,000 টাকার সাথে আরো 25,000 এবং 2500 এবং আরো 300, অর্থাৎ এই যে আমার কত হলো 12,800, এর উপরে কিন্তু এসডি আর পেতে হবে। অর্থাৎ আমি আবারও বলি, এবি যোগ সিডি যোগ আরডি এই তিনটা যোগ করার পরে তার উপর পার্সেন্টেজ দিতে হবে। এসডি ভ্যাটটা আবার এর উপরে আরেকবার বেশি, এই এভি যোগ সিডি যোগ আরডি এসডি চারটায় যোগ করতে হবে। দেখি আমরা পরের লাইনে, দেখেন এই যে এভি সিডি আরডি এসডি চারটা যোগ করলে যে ভ্যালু হবে সেটাই হচ্ছে ভ্যাটের বেস ভ্যালু, অর্থাৎ ওই ভ্যালুর উপর 15% দিলে ভ্যাট পাবেন। আগাম কর এবং ভ্যাটের সূত্র সেম, দ্যাটস ওয়াই দেখেন যে ভ্যাটের যে মূসক আরোপযোগ্য ভিত্তি মূল্য এবং আগাম কর আরোপযোগ্য ভিত্তি মূল্য সেম। নুরুল ইসলাম ভাই, বলেন তো মূসক আরোপযোগ্য ভিত্তি মূল্যটা কি জিনিস? কে বলতে পারবেন? জিয়াউর রহমান ভাই। কিছুই তো মানে ধরে না। হুম, এভি যোগ সিডি যোগ আরডি যোগ এইচডি, এটার যে মূল্য তার উপর যে 15% চার্জ হবে সেটাই মূসক ভিত্তি মূল্য, এর উপর 15% ভ্যাট। হলো তো, অসুবিধা কি, যে ভালো সুন্দর বলতে পারলেন, থ্যাংক ইউ আপনাকে।
স্যার আরেকজন কেউ? আমাকে মনে হয় স্যার প্রথমে প্রশ্ন স্যার করছিলেন স্যার। স্যার হ্যাঁ, এটা এটা হচ্ছে স্যার আমাদের স্যার অ্যাসেসেবল ভ্যালু আগে বের করতে হবে স্যার। অ্যাসেসেবল ভ্যালুর সাথে কি যোগ হবে? এখানে স্যার ফ্রাইট যোগ হবে। ফ্রাইটের সাথে স্যার আবার ইন্স্যুরেন্স যোগ হবে। ইন্স্যুরেন্সের সাথে স্যার ল্যান্ডিং চার্জ যোগ হবে। ভেরি গুড, ভেরি এই গুড, এই এক্সেলেন্ট। এই তিনটা যোগ হওয়ার পরে আমাদের অ্যাসেসেবল ভ্যালু বের হবে। এর উপর ট্যাক্স অ্যাসেসেবল বের ভ্যালুর করবেন সাথে দেন আস্তে আস্তে। জি, আপনার অ্যাসেসেবল কথাটা ভ্যালুর কি সাথে সবাই স্যার বুঝতে পেরেছেন যারা এই অঙ্ক করার সময় অন্য মনোযোগী ছিলেন, অন্য মনস্ক ছিলেন? স্যার তারা আমি আবার আরেকটু একটু আরেকটু ঝালাই করে বিস্তারিত নেন। বলি। হ্যাঁ, হ্যাঁ বলেন, ধরেন অসুবিধা নেই। ধরেন আপনার কাছ থেকে আমি একটা প্রোডাক্ট কিনলাম। এটা এটা ওকে, এটা এটার দাম হচ্ছে কস্ট বা এফওবি। এফওবির সাথে স্যার এটার সাথে যোগ হবে ফ্রেট ভাড়া। আপনি যখন জাহাজে তুলে দিবেন, এই যে যে একটা ভাড়া দিতে হয়, ওই জি, ভাড়াটা যোগ হবে। তাহলে ভ্যালুটা আর একটু বাইরে গেল। হুম, এই যে ভ্যালুটা যখন বাইরে যাবে, এর সাথে আমাদের ইন্স্যুরেন্স যোগ করতে হবে। আমদানি করতে গেলে তো আর একটু আমাদের রিস্ক থেকে যায়, তখন ভেরি ওই গুড, ইন্স্যুরেন্স যোগ করবে। ইন্স্যুরেন্স যোগ করার পরে ওই প্রোডাক্টটা কি করলো, পোর্টে আসলো। আসলে এটা নামাইতে হবে, তখন ওইখানে একটা ল্যান্ডিং চার্জ আছে। এই এক্সেলেন্ট, সবগুলা যোগ করার পরে যেটা বের হবে, এটার নাম হচ্ছে অ্যাসেসেবল ভ্যালু। ভেরি গুড, ভেরি গুড। এই অ্যাসেসেবল ভ্যালুর অ্যাসেসেবল উপরে পার্সেন্টেজ আরোপ করতে হবে, তাই না? হ্যাঁ, এখন অ্যাসেসেবল ভ্যালু হইলো। এখন এই কাস্টমে কি করবে? এই যে মালটা যে আমরা সরবরাহ করা হইলো, এই সরবরাহের উপরে সরকার কি করবে, একটা শুল্ক কাইটে রাখবে। এটা নাম হচ্ছে কাস্টম ডিউটি। এই কাস্টম ডিউটিটা যখন কাইটে রাখবে, এর সাথে একটা রেগুলেটরি চার্জ নিবে। এই দুইটা যোগ করার পরে যে চার্জ না, ডিউটি, এটাও ডিউটি, রেগুলেটরি ডিউটি। এটাও রেগুলেটরি ডিউটি। আচ্ছা, এখন এই তিনটা একত্র করা, অ্যাসেসেবল ভ্যালু, কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, এই হুম, তিনটার উপর ভিত্তি করে আমাদের এসডি, এসডিও, সাপ্লিমেন্টারি ডিউটি বের ভেরি করতে গুড, হবে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এটা রেটটা একটা নির্দিষ্ট রেট উল্লেখই থাকবে ওইখানে। এটা আচ্ছা, কি নুরুল এখন এই ইসলাম ভাই আমাদের বলছেন না? সাপ্লিমেন্টারি ডিউটি আসলো। হ্যাঁ, এখন অ্যাসেসেবল ভ্যালু, কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি এবং সাপ্লিমেন্টারি ডিউটি, এই চারটা একত্র করার পরে যে ভ্যালুটা বের হবে, এই হুম, এই এই বেস ভ্যালুর উপরে ভিত্তি করে আমাদের ব্যাটের পার্সেন্টেজ অনুযায়ী আমাদের ব্যাটের ভিত্তি মূল্য বের করতে হবে। স্যার আমি কি ভেরি বলতে গুড, পারছি স্যার? এক্সেলেন্ট, একদম চমৎকার হয়েছে। যারা অন্যমনস্ক ছিলেন তারা কি এখন শুনে একটু বুঝতে পেরেছেন, না পারেন নাই? জি স্যার, কিছু আচ্ছা বুঝতে ধরেন পেরেছি যদি স্যার। এরকম হয় এখন, জি স্যার, ক্লিয়ার স্যার। 120 টাকা দিয়ে একটা কি কিনেছেন, মনে করেন, মোট মূল্য কেমন, সুপার শপ থেকে একটা কসমেটিক্স কিনছেন, ওকে? মোট মূল্য এটাতে 7.5% ভ্যাট ছিল, গুণ না, 7.5% ভ্যাট ছিল। তাহলে এইটার ভিত্তি মূল্য কত, এটা বের করা যাবে? জি স্যার, যাবে। সেটার একটা সূত্র আছে না? সেটা হ্যাঁ, আমরা আছে। দেখবো, কিন্তু হ্যাঁ সেটা হলো স্থানীয় ব্যয়। আমরা দেখবো একটু পরে, অসুবিধা নাই। তাহলে 111 টাকা স্যার। এই যে এখনই পাবো যে সরবরাহ মূল্য কি, করযোগ্য সরবরাহের মূল্য নির্ধারণ কিভাবে হয়। তাহলে সরবরাহ মূল্য কি, করযোগ্য মূল্য নির্ধারণ কিভাবে হয়। সরবরাহ আমরা পড়ে ফেলছি, এবার সরবরাহ মূল্য। সরবরাহ মূল্য মানে হচ্ছে যে মূল্যের মধ্যে কোনো কর অন্তর্ভুক্ত নাই, সেই মূল্যকে বলা হয় সরবরাহ মূল্য। অর্থাৎ মোট মূল্য থেকে যদি আপনি ওই যে কর ভগ্নাংশ পরিমাণ বিয়োগ করেন, অথবা মোট মূল্যকে বলা হয় পণ। এখানে একটি শব্দ পেলেন, এটা কিন্তু পণ্য না, অনেকে পণ্য মনে করে, এটা হচ্ছে পণ, কনসিডারেশন। ওকে, তাহলে এই কনসিডারেশন আপনার পণ থেকে কিভাবে ভ্যাট বের করতে হয়। মনে করেন দোকানে গেছেন, বললো যে এমআরপি একটা, মনে করেন বডি স্প্রে কিনছেন,
130 টাকা, এটার মধ্যে 15% ভ্যাট ইনক্লুড আছে, তখন এর 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 কিন্তু আমরা ওই যে বেস ভ্যালু পাবো এবং আলাদা করে ভ্যাটও পাবো এবং সরবরাহ মূল্যও পাবো। কারণ যখন আপনি রিটার্ন তৈরি করবেন ভ্যাটে, তখন কিন্তু সরবরাহ মূল্য দিয়ে এন্ট্রি করতে হয়। তাহলে মূসক, আমরা যদি অঙ্কটা দেখি এখানে, আমরা এখানে একটা অঙ্ক আপনাদেরকে দেই। ধরেন 100 টাকা হচ্ছে, সরি, পণ্যের সরবরাহ মূল্য মানে তো ভ্যাট নাই, তখন যদি বলি 15% ভ্যাট আছে, তখন এই ফোন 15% ডিরেক্ট গুণ করতে হয়, তখন হয় 15 টাকা। অর্থাৎ ভ্যাট ইজ ইকুয়াল টু 100 × 15%। কিন্তু এখন প্রশ্ন হলো যে আপনি একটা পণ্য কিনেছেন, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তখন লোকটা বলল যে পণ্যের মোট মূল্য হচ্ছে 160 টাকা। এটা তো 15% ভ্যাট আছে, তাহলে 70 টাকা ইনক্লুড যেহেতু আছে, এটা মনে রাখবেন যে 15/115। যদি 7, 7.5 হইতো, 7.5/107.5 হইতো। আপনার কি এটা বুঝতে পেরেছেন? জি স্যার। যেমন আমি আবার দেখাই, 100 টাকা গুণ হচ্ছে 15%, তাহলে 100 টাকা ইয়ে হবে 15 টাকা। কিন্তু বললাম 130 টাকা মূল্য, 15% ভ্যাট আছে, তখন কি হবে? তখন R/100 + R, সূত্রটা লিখে রাখেন। এখন কি বুঝতে পেরেছেন? এখন 28 নম্বর ধারাটা হচ্ছে এক লাইন এটুকু, আর এখানে আর 2 লাইন ছিল। বাট এটার আলোচনাটা দেখেন, একটা পুরো ম্যাথই আমরা একটা আলোচনা দিয়ে দিয়েছি। ইভেন আমরা যেটা তখন দেখলাম, একটা ফ্লো চার্টও কিন্তু এখানে আছে, FOB, CF4, CF, লার্নিং চার্টস, AV। ঠিক আছে, এখানে একটা ছোট্ট অঙ্ক ছিল যে একটা আইসক্রিমের FOB যদি 81 ইউরো হয়, তবে শুল্কায়নযোগ্য মূল্য কত, একটা উদাহরণ দিয়ে আমরা এটা বলেছি। 2 নম্বরে বলেছি যে বাণিজ্যিক আমদানিকারক পারফিউম আমদানি করে, পণ্যের শুল্কায়নযোগ্য মূল্য যদি 10,000 টাকা হয়, তাহলে আমদানি শুল্কের হার যদি এইভাবে থাকে, তাহলে আমদানি পর্যায়ে মূসক ভিত্তি মূল্য মূসক নির্ণয় করুন, যেটা আপনারা তখন দেখলেন। সেটার ক্ষেত্রেও CD, RD, SD এই ফর্মটা মনে রাখতে হবে। ওকে, তাহলে সুবিধা হয়। তো এখন প্রশ্ন হলো যে 2 নম্বর অঙ্কটা করেন তো সবাই। আপনাদের জন্য সময় 1 মিনিট। হয়েছে কার কার? জি স্যার স্যার, ভ্যাট হচ্ছে হয়েছে 21 টাকা, আর হচ্ছে সরবরাহ মূল্য 139 টাকা। স্যার। ভ্যাট ভ্যাট কত হয়েছে টাকা? 20.86 ভ্যাট, 20 টাকা 86 পয়সা। আর সরবরাহ মূল্য হচ্ছে 139.14। ওকে, ভেরি গুড। অঙ্কটা হয়েছে কিন্তু আপনার, হ্যাঁ। জি স্যার। তাহলে ওনার সাথে মিলিয়ে নিন আপনার যাদের যাদের হয়েছে।